মুহূর্তে তোমায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খেতে ইচ্ছা করছে। ইউ নো তুমি আমার বাচ্চার বাপ হতে যাচ্ছ। এখন টুস করে কল দিয়ে ঠুস করে নিজের অনুভূতিটা জানাও। ওয়েট করছি আমি। স্ক্রিনের ওপর জলজল করা বার্তাটা পড়তেই মাথা ঘুরে গেল ইউনুর। হাত পায়ের ঘাম ছুটে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে অনবরত বক্তৃতা দেওয়া ফোনের মালিককে একবার দেখে নিল ও। তারপর আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, ভাই একদিনে দুটো গুড নিউজ। আমি তো হার্ট ফেল করব। কথাটা বলেই জিয়ন জাংকুকের সামনে ফোনটা ধরলো ইউনু। ফোনের স্ক্রিনের বার্তাটা পড়তে হতভম্ব হয়ে গেল জাংকুক। বার কয়েক সেক্রেটারি ন্যান্সি আর তার নিজের ছোট্ট ভাইয়ের দিকে তাকিয়ে জনসমাবেশের দিকেও তাকালো। এরই মধ্যে পুনরায় একই নাম্বার থেকে মেসেজ আসলো, এই যে মশাই, আপনি যদি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ব্যস্ততম লোক হয়ে থাকেন, এতে আমার কিছু যায় আসে না। এক্ষুনি ফোন দিন, না হলে কিন্তু আমার বাচ্চাকে কোলে নিতে দেব না। জাংকুক হাতের মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে গভীর কণ্ঠে বলল, এক্সকিউজ মি। তারপর পাশে অবস্থানগত অনুষ্ঠানের আবাহক এমডির হাতে মাইক্রোফোন দিয়ে ছোট্ট আজে বলে, তোমরা কন্টিনিউ করো। ইউনুর হাত থেকে নিজের পার্সোনাল ফোনটা নিয়ে বড় বড় পা ফেলে স্টেজ থেকে নেমে যায় জাংকুক। কৌতূহল দমাতে না পেরে ইউনু পিছু ছুটে জাংকুকের। স্টেজের ডান দিকে প্রায় 32 হাত দূরে একটা ছোট্ট নিম গাছ। আপাতত এই জনশূন্য জায়গাটায় গিয়ে দাঁড়ালো জাংকুক। ইতিমধ্যে ইউনু ছুটে এসেছে। হাত পাঁচেক দূরে 3 জন বডিগার্ড আসতে জাংকুক ওদেরকে ইশারায় থামতে বলল। ব্যাস, সেই স্থানে দাঁড়িয়ে পড়লো ওরা। অনুষ্ঠান এখনো বলিষ্ঠভাবে বক্তৃতা দিচ্ছে এমডি। হাতের ফোনের লক খুলে কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকালো জাংকুক। মস্তিষ্কে বার কয়েক চাপ দেওয়ার পরও এই নাম্বারটা অচেনা লাগছে তার। পার্সোনাল ফোন হওয়ার দরুন মাত্র 4-5 জনই এই নাম্বারটা জানে। সেখানে হঠাৎ এইরকম মেসেজ আসার তো প্রশ্নই ওঠে না। তাহলে কি রং নাম্বার? বড় কোচকে এইসব ভাবতে ইউনুর দিকে তাকালো জাংকুক। 3 বছরের ছোট্ট ভাইটা মুখটাকে বেশ সিরিয়াস করে তার দিকে তাকিয়ে আছে। এটা মাঠ না হয়ে বাড়ি হলে এতক্ষণে বিশাল কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলতে ইউনু। আর যাই হোক, ইউনুর সামনে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে ভেবেই অচেনা নাম্বারে কল দিল জাংকুক। মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হলো স্টেজ। সেকেন্ডের মধ্যেই আনন্দের উৎসবের স্থানটা পরিণত হলো ভয়াবহ কোনো কুরুক্ষেত্রে। হাজার হাজার মানুষ প্রাণপণে দৌড়চ্ছে নিজেদের জীবন রক্ষার্থে। চারিদিকে ধুলো বাড়ি। লোকজনের ছোটাছুটি দেখে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল জাংকুক। জাংকুক পাথর হয়ে দাঁড়িয়ে আছে স্টেজের সামনে। যে লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল তারই নিচে লুকানো ছিল ছোট্ট টাইম বোমটি। অন্তত ছোট্ট হলেও বিস্ফোরক যন্ত্রটি ভীষণ বাজেভাবে বিস্ফোরিত হয়ে স্টেজে এবং তার আশেপাশের মানুষ মিলিয়ে প্রায় 17 জনকে আহত করেছে। এরই মধ্যে সখানে গাড়িতে হাজির হলো ডিপি পুলিশ, ফায়ার সার্ভিস, বোম ডিরেক্টরের ফোর্স এবং আরো অনেক নিরাপত্তা বাহিনীর দল। সাথে রয়েছে অগণিত অ্যাম্বুলেন্স। সব থেকে বাজেভাবে আহত হয়েছে অর্গানলের বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা দিতে থাকা অনুষ্ঠানের আবাহক এমডি। ইতিমধ্যে সবাইকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা নানানভাবে জায়গাগুলোতে ইনভেস্টিগেশন করে জানিয়েছেন আসল সত্য। এটা তারা না বললেও সাধারণ জনগণেরা বুঝবে এই আক্রমণের কারণ। দীর্ঘ অনেক মাস ধরে নানান মিছিল মিটিং এর পরে আজকে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন জিয়ন জাংকুক। কিশোর থেকে বলিষ্ঠ ভাষণ, দুঃসাহস এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে রাজনীতির প্রতি এক আমূল ঝোঁক তার। সেই ঝোঁক কেন্দ্র করে লেখাপড়া শেষ হওয়ার পরে আর চাকরিতে মনোনিবেশ করেনি জাংকুক। যুক্ত হয় রাজনীতিতে। ফলস্বরূপ আজ 28 বছর বয়সে এই টকবকে যুবক জনসাধারণ বিপুল ভোটে জয়লাভ করে হয়েছেন এমপি। ভোটে জয়লাভ করার পরে দলের সবাই আনন্দ উৎসব হিসেবে মাঝারি ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল নির্বাচন মাঠে। সেই আনন্দকে ধূলিসাৎ করার জন্য হয়তো বিরোধী পক্ষ এই নিকৃষ্ট কাজটি করেছে। তবে সরাসরি শক্ত কোনো প্রমাণ ছাড়া কারোর উপর তো আঙুল তোলা উচিত হবে না ভেবে দলের সমস্ত সদস্যদের চুপ থাকার হুকুম দিয়েছে জাংকুক। যুবলীগ, ছাত্রলীগ সহ অজস্র টকবকে যুবক নিজেদেরকে সামনে রেখেছে শুধুমাত্র
শুধুমাত্র জাংকুকের কথায়, নইলে এতক্ষণে বিরোধী দলের নেতা গাংইউর ওপর ঝাঁপিয়ে পড়তো মর্মান্তিক ভাবে। সারাদিন হসপিটাল, প্রেস কনফারেন্স, মিডিয়া অফিস এইসবে দৌড়দৌড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছে জাংকুক। বাড়ি থেকে লাগাতার কল আসছে একের পর এক। সমস্ত ঝামেলা মিটিয়ে দলের লোকজনকে বুঝিয়ে শান্ত করে বাড়ি ফিরল জাংকুক। এই সমস্ত সময়টা ভাইকে এক চুলো ছাড়েনি ইউনো। ছায়ার মতো সর্বক্ষণ পাশে পড়ে রয়েছে। রাত 11টা। গোসল সেরে ডাইনিং টেবিলে বসে সবেমাত্র ভাতের লোকমা মুখে তুলেছে জাংকুক। সারাদিনের ক্লান্তি, ঝামেলা, ছোটাছুটিতে ইউনোর এক প্রকার ভুলে গিয়েছিল ফোনের মেসেজের কথা। মাথায় আসতেই খাওয়া ছেড়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাই, ভাবিকে তো কংগ্রাচুলেশন করাই হয়নি। ফোন দিয়েছিলি এরপরে? এত বড় একটা সুখবর জানালো যে তোকে। জাংকুক স্তব্ধ, হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ইউনোর মুখের দিকে। যতই সে জাংকুককে ভয় পাক, কিন্তু বাড়ির ভেতরে ঢুকলেই একে একে যত রকম কথা বলে পরিবারের থেকে বকা খাওয়ানো যায় সেই ব্যাপারে মশগুল থাকে সে। বাড়িতে এলে যেন চিরশত্রু হয়ে যায় ইউনো। ডাইনিং টেবিলে থাকা প্রত্যেকটা মানুষ নীরব হয়ে তাকিয়ে আছে ইউনোর মুখের দিকে। ভাতে তরকারি দিতে দিতে ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে জিন বললেন, কোন ভাবি, কি সুখবর? আসলে মা, কি হয়েছে জানো? আমিও বা কি বলি, তুমি কিভাবে জানবে? 24 ঘন্টা আমি ওর সাথে থাকি, সেই আমি জানি না? আর তুমি তো বাদই দাও। ঘটনাটা হচ্ছে, আজকে একই দিনে দুটো গুড নিউজ পেয়ে স্তব্ধ হয়ে গেছি আমি। ঝামেলাটা না বাঁধলে ঘটনাটা আরো আগে জানাতে পারতাম। ধমক মেরে বসলেন জিওন নামজন। কেঁদে কেঁদে বললেন, তোমাকে এত সাজিয়ে উপস্থাপনা করতে কেউ বলেনি। ঘটনাটা কি সেটা বলো। আহা আব্বু, সুন্দর কথা তো সাজিয়েই বলতে হয়। তোমার ছেলে সুন্দরভাবে আমাদের থেকে লুকিয়ে বিয়ে করেছে। আজ আবার জানতে পারলাম তাদের নাকি বেবিও হবে। আহা, সে কি প্রেম! মেসেজে জানিয়েছে কথাটা, তাতে তো আমি হতভম্ব। বিশ্বাস করো আব্বু, মেসেজটা তুমি দেখলে বুঝতে পারতে কি প্রেম ওদের মাঝে। মোবাইল উপছে প্রেমগুলো গড়িয়ে পড়ছিল। ইউনো নিত্য নতুন নানা কথা জাংকুকের নামে বলেই থাকে। সেই নিয়ে আজকে তেমন ভাবে কেউ কথাগুলো শোনেনি, কিন্তু তাই সরাসরি বিয়ের কথা। ইউনো আর যাই বলুক, মিথ্যে কথা বলবে না, এই ব্যাপারে সবাই নিশ্চিত। মাথায় হাত দিয়ে পাশের চেয়ারে বসে চুপচাপ জাংকুকের দিকে তাকিয়ে আছে জিন। ছেলে নীরবতা পেয়ে ধমকে বললেন, এই কথা শোনার জন্য উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখেছিল এতদিন। তোমার মেয়ে পছন্দ, তাকে বিয়ে করবে, সংসার করবে, আমাদের বলতে পারতে। আমরা কি বাধা দিতাম? কি দরকার ছিল এভাবে লুকিয়ে বিয়ে করার? জাংকুক বুক ভরে দম নিল। তার খাওয়া শেষ। ইউনোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বাকিদের উদ্দেশ্য করে বলল, সেরকম কিছু নয় মা, আজকাল এরকম রং নাম্বারে ফোন আসতেই পারে। আমি এই নাম্বারটা চিনি না, আর না তো মহিলাটিকে। আর আমার ফোন তো সবসময় ইউনোর কাছেই থাকে, ও হয়তো চিনে থাকবে। তুই কি করে জানলি এই নাম্বারটা কোনো মহিলার? পুরুষেরও তো হতে পারে। আগে পিছে কথা না বলে শুধু মেসেজ থেকে কিভাবে বললি এটা মেয়ে মানুষ? পাগল পাইছিস আমাদের? পুনরায় ইউনোর কথায় সায় দিল পুরো জিওন পরিবার। জাংকুক দাঁতে দাঁত চেপে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ইউনোর পাশে গিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তুই রুমে আয়, তোকে আমি প্রেগনেন্ট বানাচ্ছি। বলে ফোন নিয়ে হনহন করে উপরে চলে গেল জাংকুক। জিহ্বায় কামড় দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ইউনো। ইস, ওই মেসেজে তো বলেছিল প্রেগনেন্ট, তার মানে ওটা মেয়ে ছিল। জিন ছোট্ট ছেলের পাশে এসে বসলেন। মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ও বাবা, সত্যি কি জাংকুক বিয়ে করেছে, নাকি তুই আবার মজা করছিস? ও মা, তেমন কিছু না, আগে ব্যাপারটা আমি সম্পূর্ণ জানি, তারপর তোমাদের বলছি। নিজের রুমে যেতে জাংকুক ফোন হাতে নিয়ে বসলো। যাই হোক, আজ এই নাম্বারটা থেকে এমন উৎকট মেসেজ না আসলে বোমে দগ্ধ হতো সে। কে এই অপরাজিতা? আদৌ সে কি অপরাজিত, নাকি চেনা কেউ? তাকে বাঁচানোর জন্য কি এই কৌশল এমন মেসেজ পাঠিয়েছে? যেই হোক না কেন, এই লোকের ব্যাপারে সব খবর নিতে হবে জাংকুকের। সূর্য হয়ে ঢুকে যেন পরবর্তীতে ফাল হয়ে না বের হয়। রাজনীতির প্রতিটা কদমে বেশ পরীক্ষা করে পা ফেলতে হয়, নইলে এখানে টেকা বেশ মুশকিল। ফোন হাতে নিয়ে কল করলো অপর প্রান্তের অচেনা নাম্বারে।
আপনার হাগু আপনার সম্পদ, দয়া করে ইহা অন্যকে পরিদর্শনের জন্য রাখিবেন না, নিজ দায়িত্বে পরিষ্কার করবেন। মাঝারি আকারে সাইনবোর্ডে সাইন পেন দিয়ে বড় বড় অক্ষরে কথাগুলো লিখে দম নিল তে। এরই মধ্যে পেছন থেকে রিংটন বাজা অবস্থায় ছুটে এলো জুহি। তে, তোর ফোন, কথাটা বলে সামনের দিকে তাকাতেই হা হয়ে গেল জুহি। ফোনের কথা ভুলে টয়লেটের দেয়ালের উপর টানানো সাইনবোর্ডের লেখাগুলো পড়ে হাসতে হাসতে সেখানেই বসে পড়লো। পেট চেপে ধরে কোনো মতে বলল, এই তে, এইসব কি উৎকট কথা লিখেছিস তুই? বুড়ো কোচকে জুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তে। হাতের সাইনবোর্ড দিয়ে জুহির মাথায় আলতো করে আঘাত দিয়ে বলল, হ্যাঁ, এইসব তো তোমাদের কাছে উদ্ভট লাগবে, সত্যি কথা তো বললেই দোষ। এই শোন, এগুলো হলো বচন, 13 বচন। খাড়া যেমন বচন ছিল না, তেমনি 13 বচন রয়েছে। নাক চোখ মুখ বুঝে হোস্টেলের সবাইকে আমার বচনগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বলবে, নইলে কালকে ভার্সিটির মাঠে সবাইকে অপমান করব। কত বড় খবিশের দল ভাবা যায়? এরা গোসল করতে গেলে একটা পানি খরচ করে যেন মনে হয় জামাই থেকে মেহরানা পেয়েছে, আর টয়লেট গেলে এত কিপটিমি করে যেন জামাই যৌতুক হিসেবে পানি চেয়েছে। খাবিশ কোথাকার, পুরো টয়লেট গুলোতে বিশ্রী ভাবে। এই শোন জুহি, আজ থেকে তোর দায়িত্ব একটাই, টয়লেটে যেই ঢুকুক না কেন বের হওয়ার পর তুই চেক করবে ভালো করে পরিষ্কার করেছে কিনা, ওকে? নাক চিটকালো জুহি। এরই মধ্যে পুনরায় ফোনের রিংটন বাজতেই তের হাতে ফোনটা দিয়ে বলল, এই নে ধর ফোন। এই নিয়ে 3 বার ফোন দিয়েছে। চোখের চশমাটা ডান হাতে তর্জনী দ্বারা উঁচু করে ফিট করলো। তারপর ফোন হাতে নিয়ে নাম্বার দেখতে দেখতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো তে। নাম্বারটা বেশ অচেনা লাগছে ওর কাছে। রিসিভ করে কানে তুলে ভদ্রতার সহিত সালাম দিল। ফোনের ওই প্রান্ত থেকে মিষ্টি ভাষী কোনো মেয়ের সালাম পেয়ে নড়ে চড়ে বসলো জাঙ্কুক। ইউনু খাটের উপর বসে ফোনের দিকে একদম ঝুঁকে বসে আছে। লাউড স্পিকারে দেওয়ার পরও এমন ভাবে তাকিয়ে আছে যেন ফোনের মধ্যে ঢুকে যাবে ও। ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল ইউনু, হ্যালো। ভীষণ বিরক্ত হলো তে। ফোন দিয়েছে, ঝটপট কথা বলবে তা না, থম মেরে বসে উত্তর দিচ্ছে। মুখ কুচকে প্রশ্ন করলো, কে বলছেন, কি চাই? অস্বস্তিতে হাসপাস করতে লাগলো জাঙ্কুক। রাগও লাগছে, এই মেয়ে তো বিকেলে মেসেজ করলো অথচ নাম্বারটা এখন চিনতে পারছে না। মেয়ে বিষয়টাকে বরাবর এড়িয়ে চলে এসেছে জাঙ্কুক। তবে ইউনু এই বিষয়ে কিন্তু ভীষণ এক্সপার্ট। ভাইয়াকে নীরব থাকতে দেখে কোনোই দিয়ে গুঁতো দিয়ে কথা বলার জন্য বলল ইউনু। চোখ রাঙালো জাঙ্কুক, তারপর ধীর আওয়াজে বলল, বিকেলে মেসেজ দিয়েছিলেন আপনি, কিরকম মেসেজ? পুনরায় অস্বস্তির জোয়ারে ভেসে গেল জাঙ্কুক। কি বলা উচিত তার? প্রেগন্যান্সির কথা, কিন্তু সেটা তো পুটু লাগবে। জীবনে এত এত ভাষণ দেওয়া রাজনৈতিক নেতাও সামান্য একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে জড়িয়ে গুলিয়ে ফেলছে। জাঙ্কুক গায়ের খাম ছুটিয়ে ফেলেছে ভাবতেই মুখ চেপে ধরলো ইউনু। ভীষণ হাসি পাচ্ছে তার। ভাইয়ের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে বিছানার উপর আয়েশ করে বসলো। স্পিকারের কাছে মুখ এনে তরতর করে বলল, আপনি কি বাবুর আম্মু নাকি? আমরা বাবুর আম্মুকে খুঁজছি। শুনুন বাবুর আম্মু, আমি সম্পর্কে বাবুর কাকা মশাই হই, চিনেছেন? তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়লো তে। তাহলে এটাই সেই নাম্বার। অনেকগুলো অচেনা নাম্বারের মধ্যে খেয়াল ছিল না এর কথা। মেজাজ বিগড়ে গেল তে। নাক মুখ বিরক্তিতে কুচকে বলল, এই বেটা, এতক্ষণে সময় হলো কল করার? কেন রে, আগে করতে পারতি না? যে সময় মেসেজ দিয়েছি ওই সময় কল করলে কি যাত যেত? তোর জন্য আজকে আমি বাজিতে হেরে গেছি, 4 প্লেট ফুচকা মিস করেছি। এখন আসছে বাবুর খোঁজ নিতে। তোর বাবুর বলো না এখন নাই, নষ্ট হয়ে গেছে। না, অ্যাবর্শন করে ফেলেছি। না, ডেলিভারি হয়ে গেছে। শয়তান বেটা, তোর জন্য জীবনে ফার্স্ট আমি বাজিতে হারলাম। একদম কল করবি না আমায়। স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। ইউনু তো পুরো ভেবা চাকা খেয়ে গেছে। আনমনে পুনরায় ইউনু জিজ্ঞাসা করলো, মাত্র 8 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে গেল? বলছি আর কয়েক ঘন্টা রাখা যেত না? খুব কি কষ্ট হতো। বাবুর বাবা চাচাকে না জানিয়ে ডেলিভারি করে ফেললেন। এক্ষুনি ফোন কাট। ওই ভয়ানক মহিলার সাথে কথা বলার কোনো দরকার নেই। বেয়াদব মহিলা। ওপাশ থেকে সরাসরি বেয়াদব ভয়ানক উপাধি পেয়ে রণচণ্ডীর রূপ ধরলতে এত বড় সাহস, তাকে বেয়াদব
মহিলা বলে? তোর বউ ভয়ানক মহিলা, তোর বউ বেয়াদব শয়তানের বাচ্চা। তোর সাহস কত বড় আমাকে বেয়াদব বলিস? কিম তেহিয়াকে বেয়াদব বলিস? তোর সাহস থাকলে একবার সয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়, তোর হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো করে দেয়ালে মাখিয়ে রাখবো। রাগে মত্ত হয়ে ফোন কেটে দিল জাঙ্কুক। দুই ভাই ভেবাচাকা খেয়ে বিছানায় কতক্ষণ নীরব হয়ে বসে রইল। মনে হচ্ছে বিশাল কোনো যুদ্ধ করে সবে মাত্র ফিরেছে। মিনিট 5 চুপ থাকার পর ইউনো ধীর গতিতে বলে উঠল, ভাই আমার না একটা শখ জেগেছে, মনে করতে পারিস এইটাই আমার অন্তিম ইচ্ছা। কি ইচ্ছা? এই মেয়েটাকে একদিনের জন্য হলো তোর সাথে বিয়ে দিতে ইচ্ছা করছে আমার। আহা কি মেয়ে, কি ভালো মেয়ে, যখন মুখ থেকে যেটা ছাড়ে সেটাই উপচে পড়ে। বিকেল বেলায় মোবাইল ভর্তি প্রেম ছাড়লো, এখন আবার গালি। তুই সারাদিন অন্যদের ধুমকে ধামকে রাজনীতি করবি, রাত হলে ও তোর উপর রাজনীতি করবে। কি দারুণ তাই না? এক হাত দিয়ে ইউনোর মাথা চেপে নুয়ে অন্য হাত দিয়ে পিঠের উপর দুম করে কিল মারলো জাঙ্কুক। তারপর কলার ধরে টেনে রুম থেকে বের করে দরজাটা বন্ধ করে দিল। দরজার ওপাশ থেকে ইউনো এখনো চিল্লাচ্ছে, ভাই বাবুর আম্মুর নাম্বারটা একটু দে না, 2 দিনের জন্য প্রেম করব। জাঙ্কুক কোনো সাড়া দিল না, চুপ করে বিছানার ওপর পড়ে রইল। মেয়েদের মুখের ভাষা যে এমন হয় তা আজ সরাসরি জানলো। মাথা থেকে সমস্ত ঘটনা ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। চেঁচাচ্ছে দেখে পুনরায় জুহি বারান্দায় এলো, ভুরু কুঁচকে বলল, এই রাত 1টার সময়ও চেঁচাবি তুই? ঘুমাবি কখন? আর কি এমন হয়েছে যে এমন ভাবে গালিগালাজ করছিস? দুম করে হেঁটে এসে ছোট্ট সিঙ্গেল বেডের উপর বসলো তে। চোখের চশমা খুলে সোজা হয়ে শুয়ে জুহিকে বলল, আরে বিকেলে যে বাজি ধরে কয়েকটা রং নাম্বারে মেসেজ দিলাম, সেখান থেকেই একটা নাম্বারে এখন ফোন দিয়েছে। আমাকে ভয়ঙ্কর বেয়াদব মেয়ে বলেছে, ভাবতে পারিস? তাই একটু আদর দিয়ে দিলাম। যাই হোক এখন ঘুমাবো, ডিস্টার্ব করবি না একদম। এমনিতে তোর জন্য তাড়াতাড়ি ঘুমাতে পারি না আমি। আকাশ থেকে পড়লো জুহি, মাথায় হাত দিয়ে নিজের বিছানায় বসে বলল, উপরওয়ালা সইবে না তে? এরকম মিথ্যা বলিস না। কোথায় তোর জন্য আমি ঘুমাতে পারি না সেটা না বলে তুই আমাকে দোষারোপ করছিস? সিরিয়াসলি দিস ইজ ভেরি ব্যাড। সকাল 11টা, শুক্রবার হওয়ার দরুন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে তে। এই নিয়ে 8 বার কল আসলো, ইচ্ছাকৃত ভাবে কলটা কেটে দিচ্ছে। 9 বারের বেলায় কলটা রিসিভ করে চেঁচিয়ে বলল, কি সমস্যা তোমার খালামণি? তুমি জানো না আজ শুক্রবার, আজ আমি একটু দেরি করে উঠি, তাও বারবার ফোন দিচ্ছ কেন? তুমি আমার নাম্বারটা বাড়িতেও দিয়ে দিয়েছো, কাই ভাইয়ের কাছেও দিয়েছো। বলি এর চেয়ে পত্রিকায় ছাপিয়ে দিলে ভালো হতো না? তোমাদের জ্বালায় কি আমি হোস্টেলেও থাকতে পারবো না নাকি? ও মা এমন করে বলে না সোনা, আজ তো শুক্রবার, আমি জানি। খালামণিকে দেখতে শোনা একবার। আর দুলা ভাই নাম্বার চেয়েছে দেখে দিয়েছে, উনি তোমার বাবা। বাবার সাথে কথা বলছো না কেন? মনি তুমি জানো আমি কির জন্য ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখিনি, তাও বারবার এমন করো কেন? আর তোমার সাদের ছেলে তো আজকাল বাসাতেই থাকে, এই জন্য আসি না আমি তোমার কাছে। ওকে বাড়ি থেকে কোথাও দূরে পাঠিয়ে দাও, দেখবে আমিও দুম করে চলে আসবো। এই তোর সাহস কত বড়, আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলছিস? এটা কি তোর জামাই বাড়ি যে সবাই তোর কথায় উঠবে আর বসবে, নাকি আমি তোর জামাই লাগে? দেখো কাই ভাইয়া, একদম ঢং করবে না। আমার এইসব ঢং একদমই ভালো লাগে না। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে শাদী করে ফেলো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমিও চলে এসেছি। হতাশ হয়ে মায়ের দিকে তাকালো কাই, দম ছেড়ে বলল, আমি তো সেই কবে থেকেই বসে আছি। ব্যাস তুই চলে আয়, তাহলে কাজে ডেকে আনবো। তুই তো বুড়ি হয়ে যাচ্ছিস, মেয়েদের কথাই আছে না ক্লাস 8-এ থাকতে বিয়ে দিতে হয়, সেখানে তুই তো এবার অনার্স 3rd ইয়ারে পড়িস। তাড়াতাড়ি রাজি হয়ে যা, তুই রাজি হলেই বিয়েটা সেরে ফেলবো। এই নীরব একেবারে চুপ দেখে কাই আবারও বলে, শোন আজকে আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি, পিকনিক আছে, আপনি দয়া করে বাসায় পদধূলি দিয়েছেন। ম্যাডাম রাখছি বলে ফোনটা আয়ুর হাতে দিয়ে দিল কাই। আর আয়ুকে উদ্দেশ্য করে বলল, ও আজ এতটা বিগড়েছে তোমার জন্য। কলেজের গন্ডিতে ঢোকার আগেই বলেছিলাম বিয়ের কথা, শোনোনি? সয়েল ইউনিভার্সিটিতে পড়তে দিলে, তাও হোস্টেলে একা একা। যা ইচ্ছে করো, কাউকে কিচ্ছু বলবো না আমি। বলেই হনহন করে বেরিয়ে গেল কাই। এই যে মশাই, রাস্তাটা কি আপনার বাপের নাকি বিয়েতে যৌতুক হিসেবে পেয়েছেন?
গাড়িটা সাইডে সরান, না হলে একদম পা ভেঙে হাতে ধরিয়ে দেব। মেয়েলি কণ্ঠের এমন হুমকি পেতেই চমকে পেছনে তাকালো জাঙ্কুক। সামনের সিটে ইউনো চিৎকার করে জাঙ্কুককে বলল, এইটা বাবুর আম্মুর স্পেশাল কলার আওয়াজ না? হরহর নিয়ে গাড়ি থেকে নেমে গেল ইউনো। সামনে তাকিয়ে দেখলো